বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 এর লেকচার 2 শুরু করবো আর কি। তো আমি কি বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমরা প্রথম দিন যেটা পড়ছিলাম আর কি, প্রথম দিন আমরা যে জিনিসটা পড়ছিলাম এটা হচ্ছে কাজ কি, কাজের সংজ্ঞাটা পড়ছিলাম আর কি। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয় তখন তাকে কি বলে? কাজ বলে। তারপর কাজ ব্যাখ্যা করতে গিয়ে আমরা পড়ছিলাম যে কোনো একটা বস্তু আছে এই বিন্দুতে, তো এই বিন্দুতে যে বস্তুটা আছে আর কি, এই বস্তুটার উপর আমরা কি করছি মনে করো। এই এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বিন্দুতে, তো এখান থেকে আমরা এর উপর এফ বল প্রয়োগ করছি, করে বি বিন্দুতে নিছি, মানে কি হয়েছে, এটা সরণ হয়েছে। কি পরিমাণ সরণ হয়েছে? এক্স পরিমাণ বা এস পরিমাণ যদি সরণ হয় আর কি, তাহলে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইন্টু এফ এক্স। আর এখানে সরণের উপাংশ যদি এটা এই সরল রেখা বরাবর না হইয়া, মানে এ বি বরাবর না হইয়া যদি কি হইতো, এই বলটা যদি এদিকে যাইতো, মনে করো এদিকে গিয়া সি বিন্দুতে চলে গেছে, বুঝতে পারছো? যদি এটা সি বিন্দুতে যাইতো তাহলে কি করতো, মনে করো বস্তুটা, আমি এ বিন্দুতে যে বস্তুটা ছিল এটা এ থেকে বি তে না যাইয়া এই কোনাকুনি সি বিন্দুতে গিয়ে গিয়া পৌঁছাইছে, বুঝতে পারছো? তো সি বিন্দুতে যদি যাইতো তাহলে কি করতো, এটা একটা থিতা কোণ উৎপন্ন করতো। আর আমি যদি এই জায়গাটাকে লাগাই তাহলে কি হইতো, এটা একটা মানে সমকোণী ত্রিভুজের লম্ব হইতো আর কি। আর এই থিতা কোণের সাথে যেটা, এটা হচ্ছে অতিভুজ আর কি। তাহলে আমরা যদি এটা জানি আর কি, উম, ভূমি বায়ু অতিভুজ মানে হচ্ছে cos থিতা। ঠিক আছে, ভূমি বায়ু অতিভুজ মানে বিসি, এবি, এবি বাই এসি মানে হচ্ছে cos থিতা। তোমরা সবাই জানো। তাহলে এবি মানে এক সমান সমান কত? এবি মানে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এবি ইজ ইকুয়াল টু কত? এসি cos থিতা। এই এসি cos থিতাটাই হচ্ছে তোমার কি, মানে এই আমরা এই আমরা যেটা লিখছি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এক্স, বুঝতে পারছো? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে কি, এই যে এসি cos থিতা যে পার্টটা আর কি, এটা তো এই cos থিতা পার্টটা মানে এসি cos থিতা যে পার্টটা আর কি, বুঝতে পারছো? এটাই মূলত সরণের উপাংশ আর কি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স cos থিতা আর কি, এরকম কিছু একটা। তো এই জিনিসটা আসছে কই থেকে, এই যে থিতা কোণে যদি সরাসরি সোজা বরাবর না যায়, যদি এটা কোণ এক করে যাইতো তাহলে এটা এরকম হইতো আর কি। তারপর এই জিনিসটা এখানে ওরা বুঝাইছে, এসি বাই এডি সমান সমান হচ্ছে কত, এডি বাই এসি সমান সমান হচ্ছে, মানে এরা ডি দিয়ে লেখছে আর কি, আমি এটা বি দিয়ে লিখছি, কোনো সমস্যা নাই। মনে করো দিয়ে সেটা লেখা তারপর ওরা দেখাইছে এডি মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস কস থিটা, মানে এই এই দূরত্বটা যদি এস হইতো আর কি। ঠিক আছে, তাহলে এক্স এর পরিবর্তে কি হইতো, এফ ইন্টু এক্স, এস কস থিটা, ডাব্লিউ ইন্টু এক্স এর পরিবর্তে বসে দিয়েছে এস কস থিটা, মানে এফ এস কস থিটা আর কি। এই জিনিসটা এরা করে দেখাইছে, কোনো সমস্যা নেই, এটা তোমরা বুঝছো। এই জিনিসটা সবসময় মনে রাখবা আর কি, মানে যদি থিতা কোণ থাকে আর কি, তখন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কোস থিতা, মানে কি তো কাজ হচ্ছে বল, এটা হচ্ছে বল, বুঝতে পারছো? গুণ কত? গুণ হচ্ছে সরণ, মানে সরষে কতটুকু, কিন্তু কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিতা। এই বল যদি এফ হয় আর কি, এফ বল যদি এদিকে কাজ করে আর কি, আর সরণ যদি এস এদিকে হয় আর কি, এটার মধ্যবর্তী কোণ যদি থিতা হয়, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিতা। এখন একটা জিনিস খেয়াল করো, যদি থিতাটা 90 ডিগ্রির যে ছোট হয়, যদি থিতাটা 90 ডিগ্রি হয়, দেখো যদি এই থিতাটা 90 ডিগ্রি হইতো, যদি থিতাটা কি হইতো, এরকম হইতো, এরকম 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত? শূন্য। থিতাটা কি হইতো? 90 ডিগ্রি যদি হইতো হইতো, তাহলে কৃতকাজের পরিমাণ কত? ডাব্লিউ এফ ইন্টু এস কস 90, কস 90-র মান কত? হ্যালো, তোমরা মনে হয় ত্রিকোণমিতি পড়ো নাই, তোমরা কি ত্রিকোণমিতি পড়ছো? এই, তোমরা কি ত্রিকোণমিতি পড়ছো? না স্যার। এই জন্য রেসপন্স করতে পারতেছে না। কস 90 ডিগ্রি মান হচ্ছে শূন্য, আর সাইন 90 ডিগ্রির মান কত? ওয়ান। সাইন 90 ডিগ্রির মান কত? ওয়ান। কস 90 ডিগ্রির মান কত? শূন্য। কস মানে কি, ভূমি অতিভুজ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কস থিটা পাওয়া যায়। সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কস থিটা পাওয়া যায়। তাহলে এটা যদি এরকম 90 ডিগ্রি বরাবর যদি কাজ করতো, বুঝতে পারছো, সরণটা যদি 90 ডিগ্রি বরাবর হইতো বল প্রয়োগ করলে, তাহলে কি হইতো?
ডাব্লিউ ইন্টু এফ এস ইন্টু কত, জিরো। ডাব্লিউ সমান সমান কত, কৃত কাজ কত, শূন্য। বুঝছো কিনা ও স্টুডেন্ট? আর যদি 90 ডিগ্রি থেকে একটু বড় হয় তাহলে এই থিতাটা কি হইব, ঋণাত্মক হইব। থিতাটা তখন কি হইব, যখন থিতা 90 ডিগ্রি থেকে বড় তখন থিতাটা কি, তখন থিতার মানটা কত হইব, যখন 0 ডিগ্রি ঋণাত্মক। তখন হচ্ছে 1। যখন থিতাটা 0 ডিগ্রি, দেখো এই বরাবর যখন ছিল, এই বরাবর যখন ছিল, থিতাটা যখন 0 ডিগ্রি তখন cos থিতার মান কত, 1। দেখো আস্তে আস্তে থিতাটা বাড়তে 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 হঠাৎ করে এরকম হয়েছে, মনে করো 45 ডিগ্রি হয়েছে। তারপরে বাড়তে বাড়তে একবার 90 ডিগ্রি থেকে জিরো হয়েছে। এরপরে যখন 90 থেকে বাড়বো, মানে 91 92 93 120, মনে করো cos 120 ডিগ্রি, তাহলে তখন কি হইব, মনে করো থিতার মান যদি 120 ডিগ্রি হয় আর কি, cos 120 ডিগ্রি, তখন ডাব্লিউটা কি দেবো, এফ ইন্টু এস। cos 120 ডিগ্রির মান কত জানো, তো বলতে পারবা? হাফ। কত, মাইনাস হাফ। কত, মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ। কারণ এটা যদি আবার 120 ডিগ্রি না হইয়া বল যেদিকে কাজ করে আর সরণটা যদি কি হয়, 180 ডিগ্রি হয়, কত ডিগ্রি, 100, 180 ডিগ্রি। মানে একবারে বিপরীত দিকে হয়, তখন কি দেবো, তখন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস cos 180 মান হচ্ছে -1। মানে কি, বল যেদিকে প্রয়োগ করতেছে বস্তু তার বিপরীত দিকে যাইতেছে, তো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। বিপরীত দিকে হলে কি হবো, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। বুঝছো কিনা, অনেক কঠিন জিনিস পড়াইতেছে, একবার না বুঝলে বারবার বলবা। এখন আসো, যে আমরা এখান থেকে পড়বো আর কি, যদি থিতা না থাকে আর কি, ধরে রাখবো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। যদি কি না থাকে, যদি কোণ না থাকে, কোণ না থাকলে, কোণ না থাকলে সরাসরি ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারবো, এফ এক্স। এক্সটা কি তো সরণ, আর যদি কোণ থাকে তাহলে কি লাগবো, কোণ থাকলে, কোণ থাকলে কি লাগবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এফ এস এস। কস থিটা। কোণ থাকলে কি লাগবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর যদি কোণ, কোণ না থাকে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অথবা এফ এক্স লিখলে হইব। বুঝছো, অথবা এফ এস ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝছো, মানে এফ এক্স লিখলেই ভালো। এফ এক্স লিখলে সমস্যা নাই, যেটা বলের দ্বারা কাজ, মানে বুঝছিলাম একটা বস্তু উপর থেকে ফালাই দিলে, মানে অভিকর্ষ বলের প্রভাবে যদি আমি ফেলে দিই তাহলে হচ্ছে বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ কি, নিচ থেকে উপরে উঠাইলে, যেমন এটা নিচ থেকে উপরে উঠাইছে, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে যদি বলের দ্বারা কাজ সূক্ষ্ম কোণ হয় তাহলে কি দিব, ধনাত্মক। আর যদি স্থূল কোণ হয় ঋণাত্মক। একটু আগে বুঝাইছি এটা, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা কি, ওয়াই অক্ষ। সূক্ষ্ম কোণের সংজ্ঞা কি মনে আছে কিনা কারো? কাফি বলো তো, সূক্ষ্ম কোণের সংজ্ঞা কি? ফাহিম ফাউজান, জি ভাইয়া। সূক্ষ্ম কোণের সংজ্ঞা কি? 0 ডিগ্রি, 0 ডিগ্রির বড় তবে 90 ডিগ্রি ছোট। ছোট। ভেরি গুড, এক্সিলেন্ট। 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রি ছোট। তাহলে এক্স একটা, মানে থিতাটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে তাকে কি হইতে হবে, 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, এবং 90 ডিগ্রি থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। ঠিক আছে কিনা দেখো তো শর্তটা। থিতা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কস থিতার মানটা কি হইব, ধনাত্মক হইব। কি হইব, ধনাত্মক। ধনাত্মক। আর যদি থিতাটা এমন হয়, বা আর একটা কালার দেন হাসান, wait, দেখো থিতাটা যদি এমন হয় যে স্থূলকোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে বড়, বুঝতে পারতেছো? যদি এরকম হয় আর কি, 90 ডিগ্রি থেকে বড় এরকম কিছু একটা হয় আর কি, বা 180 ডিগ্রি থেকে ছোট এরকম কিছু, বা 90 ডিগ্রি থেকে বড় যদি হয়, যদি এমন হয় থিতা 90 ডিগ্রি থেকে বড়, বুঝতে পারছো? হুম। তখন কি হবে, তোমার তখন হবে, ধরে নাও আর কি 180 থেকে ছোট বা আরো বড় হইতে পারে, সমস্যা নাই। 90 ডিগ্রি থেকে বড় এরকম যদি হয়, মনে করো থিতাটা হচ্ছে এই থিতাটা এত বড় একটা থিতা, মানে একবার এক্স থেকে শুরু হইয়া এই বরাবর আসে শেষ হয়েছে, মনে করো এটা হচ্ছে ওয়াই প্রাইম, এরকম কিছু একটা আর কি, ওয়াই প্রাইম। তখন কি হইব, তখন থিটা রইব, cos থিটা রইব নেগেটিভ। cos থিটাটা কি হইব, তখন cos থিটার মানটা কি হবে, নেগেটিভ। বলের সাথে যদি স্থূলকোণ তৈরি করে সেক্ষেত্রে কি হইব, সরণ, মানে এসটা, এসটা যদি সরণ কি হয়, স্থূলকোণ তৈরি করে, মানে 90 ডিগ্রি থেকে বড় হয়, তখন cos থিটার মানটা কি হইব,
ঋণাত্মক, এই জন্য কাজটাও কি হইব? ঋণাত্মক হইব। ঋণাত্মক। আর থিতাটা যখন 90 ডিগ্রিতে কোণ হইব, বলের দিকে কাজ হইব, তখন এটা হইব সূক্ষ্ম কোণের কাজ, এবং এটা হইব ধনাত্মক, মানে পজিটিভ। মানে থিতাটা ঋণাত্মক হয়, এটা ঋণাত্মক। এখন আসো, ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা হচ্ছে যে একক সময়ে একটা বস্তু যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, বুঝছো? টি সময়ে কেউ মনে করে ডাব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে এক সময়ে মানে 1 সেকেন্ডে সে কি পরিমাণ কাজ করে? ডাব্লিউ বাই টি। এটা কি ক্ষমতা? পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। দেখো, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। আবার তুমি শুধু একটু আগে পড়ে আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু কি, সরণ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ, এফ এস। এই যে একটু একটু পড়েছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাহলে এখান থেকে তুমি ক্ষমতা কি লিখতে পারো? পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস বাই টি। তাহলে এস বাই টি মানে কি? দূরত্ব বাই এস বাই টি মানে কি? বি। বেগ না? বেগ মানে কি পড়েছো না? দূরত্ব বা সময় মানে কি বেগ। তাহলে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এফ ইন্টু বি, এভাবে লেখা যায়। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট কিভাবে বের হইছে? টি সময়ে কাজ করে ডাব্লিউ পরিমাণ, তাহলে একক সময়ে কাজ করে ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ এর একক কি? জুল। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড, মানে জুলকে সেকেন্ড দিয়ে ভাগ। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে এইভাবে কনভার্ট করা যায়। নর্মালি ওয়াট দিয়ে লেখে, কিন্তু ওয়াট বাদ দিয়েও তুমি এইভাবে লিখতে পারো। এটা দেখা গেল কি, 1 কিলোওয়াট মানে এত, 1 মেগাওয়াট মানে হচ্ছে, 1 কিলোওয়াট হচ্ছে 1000, 1 মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6, এক এইচ পাওয়ার হচ্ছে 746। ওদের পর্যন্ত পড়াইছিলাম, ঠিক আছে? মনে আছে কিনা? দেখো, এটা গত ক্লাসে পড়াই। কোন বস্তু কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। এটা আমি গত ক্লাসে পড়াইছিলাম। শক্তি দিয়া এখানে 1 কিলোওয়াটে, তো এটা গত ক্লাসে দেখাইছিলাম। তারপর শক্তি রূপান্তর, এটাও গত ক্লাসে দেখাইছিলাম। তারপর আমি বলছিলাম যে কোন বস্তু অভিকর্ষ বলের প্রভাবে, এরকম বস্তু আছে একটা, যে এই উচ্চতা থেকে যদি নিচে পড়ে অভিকর্ষ বলের প্রভাবে, জি, জি অভিকর্ষ বলের প্রভাবে যদি নিচে পড়ে, তাহলে এটা যে অভিকর্ষ, তখন সেটাকে কি বলে? অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো কিছু, ঠিক আছে, নিচে পড়ে আর কি, তখন তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ আর কি। তো এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর উম মানে যে মানে মানে যেটা হয় আর কি, বলের দ্বারা কাজ তো একটা আছে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা বস্তুকে যদি বলের দ্বারা কাজ, অভিকর্ষ বলের প্রভাবে যদি পড়ে বলের দ্বারা বা ধনাত্মক কাজ, কিন্তু যদি এমন হয় যে একটা বস্তু আছে, এটা আমি কি করছি, নিচ থেকে টান দিয়ে উপরে উঠাই ফেলছি, এখানে ছিল, এখান থেকে উপরে উঠাইছি, তাহলে উপরে উঠাইলে কি হবে? এটার মধ্যে একটা সঞ্চিত শক্তি জমা হইব। এই সঞ্চিত শক্তিটারে বলে বিভব শক্তি। মানে কোন একটা বস্তুকে যদি আমি কি নিচ থেকে উপরে উঠাই, তাহলে কি হবো? সঞ্চিত শক্তি জমা হইব। যেমন এখানে একটু দেখো। আচ্ছা, ধরো এটা পরে দেখবা। মনে করো একটা স্প্রিং আছে, স্প্রিংটা ছিল এরকম টাইপের আর কি, বুঝছো? কারণ আমি কি করছি, হাত দিয়া পেঁচাইয়া এটা চাপাই লাইছি। মনে করো হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে কি করছি, স্প্রিংটাকে এফ ফোর্স প্রয়োগ করে স্প্রিংটা চাপাই ফেলছি। কিন্তু স্প্রিং এর মধ্যে কি আছে? একটা শক্তি জমা আছে না? এটা বিভব শক্তি, ঠিক আছে? এখন গতিশক্তি, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। মানে গতিশীল কোন একটা বস্তু তার গতির জন্য যে কাজ করে, সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে। তারপর আমি এটা দেখেছিলাম, বিভব শক্তি ইপি মানে হচ্ছে এম জি ইন্টু এইচ। কেন বিভব শক্তি? ধরো এম বড় একটা বস্তুকে এইচ উচ্চতায় নিয়ে রাখছো, এইচ উচ্চতায় উপরে উঠাই নিয়ে রাখছো, বিভব শক্তি। তাহলে কি হইব? বস্তুর বড় হচ্ছে এম, এটার উপর কাজ করতেছে বিভব শক্তির জি, আর এইচ উচ্চতায় নিয়ে রাখছো, এই জন্য বিভব ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। এটা মনে রাখো। এইচ বের করার সতর্কতা এখানে বলছে আর কি, যে কোনো কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে, এটা বিভব শক্তির উপর নির্ভর করে। বুঝতে পারছো? তাহলে আমি কোন একটা বস্তুকে, ঠিক আছে, যদি ভূমিতে থাকে তার উচ্চতা হচ্ছে এইচ। বুঝতে পারছো? আমি যদি এর থেকে কোনো উপরে নিয়ে যাই তখন হচ্ছে কি, এই আর কি। তো এখান থেকে একটা সূত্র প্রতিপাদন করছে। সূত্রটা দেখো, খুবই সিম্পল। যে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এখানে এম বড় একটা বস্তু আছে, বস্তুটার বড় হচ্ছে এম, এটার উপর আমি এফ বল প্রয়োগ করছি, এদিকে এফ বল প্রয়োগ করে এটা এস পরিমাণ সরণ হইয়া বস্তুটা এই পজিশনে আসছে, এই পজিশনে আসছে, এখান থেকে এই পজিশনে আসছে, আগে ছিল এখানে। তারপরে এস বল প্রয়োগ করার কারণে বস্তুটা কি হয়েছে, সইরা এখানে আইসা পড়ছে।
এটা সরণ হচ্ছে এস, এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস। বুঝতে পারছো? এখন দেখো, কোন বস্তুর উপর যখন আমি এম এম বরের বস্তুর উপর যখন এফ বলটা প্রয়োগ করছি, তখন এটা এস দূরত্ব অতিক্রম করতে তার একটা ব্যাগ প্রাপ্ত হইতে হয়েছে। এই ব্যাগটা হচ্ছে বি। বি ছাড়া তো সে এখানে আসতে পারবে না। মনে করো আগে এই বিন্দুতে ছিল, এখন বি বিন্দুতে আইছে, তাহলে ব্যাগ ছাড়া কি সে বি বিন্দুতে আসতে পারছে না? এম বলের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে এটার মধ্যে বি বেগ প্রাপ্ত হয়েছে, ধরো বি বেগ প্রাপ্ত হয়েছে। এ সময় সে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে পৌঁছাইছে। একদম সিম্পল। এখন আসো, বস্তুটার গতিশক্তি কি দেখবো। গতিশক্তি মানে কি তো কাজ, আমি যে পরিমাণ কাজ করছি এটাই তার গতিশক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে বল ইন্টু সরণ। বুঝতে পারছো? আগে জিনিসটা একটু দেখো, এম্বরের একটা বস্তু ছিল, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তুই লইব। এখানে মনে করো একটা এম্বরের বস্তু ছিল, এটার উপর আমি কি করছি, এফ বল প্রয়োগ করছি। কি বল প্রয়োগ করতেছি? এফ বল। তাহলে এফ বল প্রয়োগ করলে কি হইব? এই বস্তুটা বি বেগ প্রাপ্ত হইব। প্রাপ্ত হয়ে কি হইব, এই নতুন একটা জায়গা যে আছে এই জায়গাটাতে এসে পৌঁছবো। তাহলে বস্তুর ভর এম এমই থাকবো। বি বেগ প্রাপ্ত হয়ে সে কি করছে, এই জায়গাতে এসে পৌঁছাইছে। বুঝতে পারছো? তো এখানে আবার সময় লাগছে, কিন্তু টি সময় লাগছে, টিটা এখানে উল্লেখ করতেছে না। আর এই এম বড় বস্তুটা যে এখানে আসছে তার একটা দূরত্ব অতিক্রম করছে, এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস। তার একটা দূরত্ব অতিক্রম করছে, দূরত্বটা হচ্ছে এস। তাহলে তুমি পড়ে আসছো গতিশক্তি মানে হচ্ছে কৃত কাজ। দেখো, এই যে বস্তুটা যে গতিশক্তি অর্জন করছে, এটা দিয়ে সে কি করছে, কৃত কাজটা করছে। যেমন আমি তোমার একটা কথা বলি, এটা কেমনে বুঝবা। এটা হচ্ছে একটা সিম্পল উদাহরণ, হচ্ছে কি যে একজনকে বললো যে সে আমার থেকে 100 ফুট দূরে আছে। তখন সে বললো আমার কাছে আসার জন্য, তাহলে সে কি করতে হবে, একটা গতি নিয়ে হাঁটলেই তো আমার কাছে আসতে পারবে, ঠিক কিনা? যদি সে জায়গায় দাঁড়ায় থাকে, সে কি আমার কাছে আসতে পারবে? মানে কাজ করলেই তো সে আমার কাছে আসতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটা। মনে করো তোমাকে একটা সাইকেল দেওয়া আছে, দিয়া বললো কি তুমি এখান থেকে 1 কিলোমিটার যাও। তো তুমি একটা গতি নিয়ে, একটা গতি শক্তি দিয়ে যখন কাজ করবা, তখনই তো তুমি 1 কিলোমিটার কি করবা, যাইবা, আদারওয়াইজ কি যাইবা না। ঠিক তেমনি এই বস্তুটা যখন এটা গতিশীল হয়েছে আর কি, গতিশীল হয়ে এম্বরের বস্তুটা কি করছে, এফ বল পায় গতিশীল হয়ে বি বেগে এস দূরত্ব অতিক্রম করে আগে ছিল এই বিন্দুতে, এখন এসে বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই গতিশক্তি, সে যে গতিশক্তি, এটা এটা কি, এই গতিশক্তিটা মূলত কৃত কাজ, মানে কাজে কনভার্ট হয়েছে। সে যে গতি হয়েছে, এই গতিটা মূলত কাজে কনভার্ট হয়েছে। তাহলে কৃত কাজ ইকুয়াল টু তোমরা জানো বল ইন্টু সরণ। আবার বল সমান সমান তোমরা জানো এফ ইন্টু এস। তাহলে এফ সমান সমান তোমরা জানো এম এ। খেয়াল করো যে এফ ইকুয়াল টু এম এ, আর এস তো আছে। কিন্তু আবার আমরা এখান থেকে জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ। শুরুতে বস্তুটা কি ছিল, স্থির ছিল। ইউ ইকুয়াল টু হচ্ছে জিরো। ইউ এর মান যদি জিরো হয়, তাহলে এই পার্টটা কি হইব, জিরো হইব। তাহলে এ এস সমান সমান কি হইব, বি স্কোয়ার বাই টু। এস সমান সমান হচ্ছে বি স্কোয়ার বাই টু। এই যে এস সমান সমান হচ্ছে বি স্কোয়ার বাই টু। তাহলে দেখো এখানে এস এর মান বসেছে বি স্কোয়ার বাই টু। লিক ইজ ইকুয়াল টু কত, হাফ এম বি স্কোয়ার। এটা কি গতিশক্তির সূত্র। পৃথিবীর যে কোনো জিনিসের গতিশক্তির সূত্র হচ্ছে এটা। ই কে ইজ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার। তাহলে কোনো একটা বস্তুর ভর কি থাকে, ধ্রুবক থাকে, তাহলে আমরা লিখতে পারি ই সমানুপাতিক বি স্কোয়ার। অর্থাৎ বেগের মান যদি দ্বিগুণ হয়, গতিশক্তি 4 গুণ হইব। বেগের মান যদি 3 গুণ হয়, গতিশক্তি 9 গুণ হইব। কারণ গতিশক্তি হচ্ছে বেগের মানের কোন একজন। ও পদার্থবিজ্ঞানের বলকে বি দ্বারা প্রকাশ করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্বাস ঘোরায়। সারা দুনিয়া যেখানে বলকে এফ দিয়ে প্রকাশ করে, তোমাদেরকে বি দিয়ে প্রকাশ করেছে। তো এটা শেয়ার করার জন্য ধন্যবাদ। তোমার বইটা আমাকে দিয়ে দিও, হ্যাঁ। বি দিয়ে হচ্ছে ওকে কাজে ভাইয়া। বিভব শক্তি লেখে, কি লেখে, বিভব শক্তি। বুঝছো? বড় হাতের বি দিয়ে। আর এই যে ছোট হাতের বি, এটা দিয়ে হচ্ছে ইয়া লেখে। ছোট হাতের বি দিয়ে লেখা হচ্ছে বেগ। বেগ ছোট হাতের বি দিয়ে কি লেখে, বেগ। আচ্ছা এটা বুঝছো কিনা, এটা কেমনে আসছে, এটা কি বুঝতে পারছো? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার কেমনে হইছে। মানে কোনো একটা বস্তু, এম্বর একটা বস্তুর উপর তুমি একটা গতি শক্তি অ্যাপ্লাই করছো, তাহলে গতি শক্তি অ্যাপ্লাই করার কারণে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করার কারণে এটা গতি শক্তি হয়েছে, এটা বিবেগ প্রাপ্ত হয়েছে। বিবেগ প্রাপ্ত হয়ে এম্বর বস্তুটা কি করছে, এস দূরত্ব অতিক্রম করে এখানে এসে পৌঁছাইছে। তাহলে যে গতি শক্তিটা অর্জন করছে, এটার মাধ্যমে তো সে কৃত কাজটা করছে, না হলে কি সে এই বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছাইতে পারতো? এই জন্য বলতেছে গতি শক্তি যে কথা, কৃত কাজ কি কথা। বারবার বলো আমার সাথে, গতি শক্তি যে কথা, হ্যালো, গতিশক্তি যে কথা, কৃত কাজ কৃত কাজ একই কথা। একই কথা। বুঝতে পারছো? তাহলে গতিশক্তি মানে আমরা কি শিখছি, হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি যেটা আমরা কি শিখছি, হাফ এম বি স্কোয়ার। আর কৃতকাজ মানে কি, ডাব এফ এস। তাহলে এফ এস যে কথা, আর হাফ এম বি স্কোয়ার কি,
একই কথা। গতিশক্তি যে কথা একই তো কাজ। একই শক্তি দেখো, নির্দিষ্ট বড় গতিশক্তি বস্তুর, মায়েরা যে আবার প্রেস লাগিয়ে দিছে। নির্দিষ্ট বড় গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে। বেগ 3 গুণ হলে গতিশক্তি 9 গুণ হবে। এই যে বেগ আর এটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির লেখা হচ্ছে ইকে দ্বারা। এখন আসো, শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটাতে যাইবার আগে আরো কিছু গান টান বলি তোমাদেরকে। টেনশন করার কোনো কারণ নাই। এ দেখো, গতিশক্তি হচ্ছে এটা। কোন গতিশীল বস্তু তার, দাঁড়াও, এটা যেটা কার্সর আছে, কোন একটা গতিশীল বস্তু কোন তার গতির জন্য যে কাজ করে শক্তি বা সামর্থ্য লাভ করবে তাকে গতিশক্তি বলে। আর স্বাভাবিক অবস্থাতে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে আনলে যে কাজ করে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে নিচে থেকে উপরে উড়াইলে যেটা হয় তাহলে হচ্ছে এটাকে বলে অভিকর্ষ বিভব। মনে করো বড় বস্তু থেকে মাটি থেকে উপরে উঠাইছে, এইচ উচ্চতে উঠাইছে, তাহলে অভিকর্ষ বিভব হচ্ছে mgh। আর কিলোওয়াট ঘন্টা সাধারণত বিদ্যুৎ ক্ষমতাকে কি করা হয়, 1 কিলোওয়াট আওয়ারে হিসাব করা হয়, এটার বলে 1 ইউনিট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, 1 কিলোওয়াট ক্ষমতা, এটা ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট। বুঝতে পারছো? 1 কিলোওয়াট, ওয়াটটা কিসের একক, পাওয়ারের একক, ক্ষমতার একক। 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। বুঝতে পারছো? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন একটা যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, 1 আওয়ার ধরে যদি কাজ করে, তখন সেটা হবে কি, কিলোওয়াট আওয়ার ঘন্টা। এটা দিয়ে কি হিসাব করে, বৈদ্যুতিক, আমরা যে ইউনিট হিসাব করি, ইউনিট হিসাব করে এভাবে। তারপরে এই যে ক্ষমতা, এই যে এটা হচ্ছে ক্ষমতা, পি সময়ে যদি টি পরিমাণ কাজ করে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি টি, এটা একক এটা পড়ছে। শক্তি সংরক্ষণশীলতা নীতি, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। এরপর আছে কর্মদক্ষতা। ঠিক আছে? তো কর্মদক্ষতা জিনিসটা কি, কোনো একটা যন্ত্র, মানে কোনো একটা যন্ত্রে যতটুকু শক্তি পাওয়া যায় তাই হচ্ছে কার্যকর শক্তি। খেয়াল করো, কোনোটা যন্ত্রে যতটুকু শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তার কার্যকর শক্তি। আর যন্ত্রের কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় আর যেটা দেওয়া হয়েছে এটার অনুপাতকে বোঝায়। আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। মনে করো কোন একটা যন্ত্র থেকে তুমি শক্তি পাইছো হচ্ছে E0, মানে আউটপুট আর কি। আউটপুট মানে এটা হচ্ছে তুমি কি কার্যকর শক্তি, এটা পাইছো হচ্ছে এত। আর তুমি এটা দিচ্ছ হচ্ছে যেটা কাজ করছে আর কি। আর হচ্ছে নিচেরটা হচ্ছে কি ইনপুট। আই মানে ইনপুট, আই মানে ইনপুট। প্রদত্ত শক্তি, তাহলে প্রদত্ত শক্তি এবং কার্যকর শক্তির যে অনুপাত এটাকে কি বলে, কর্মদক্ষতা। পর্যাপ্ত শক্তি এবং কার্যকর শক্তির যে অনুপাত এটাকে কি বলে, কর্মদক্ষতা। উপরেরটাও শক্তি নিচেরটাও শক্তি, তাহলে এটা কি না, একক নাই। শতকরা হিসেবে যদি আমি প্রকাশ করি কর্মদক্ষতাকে, E0 মানে আউটপুটে আমি কিটা পাইছি কার্যকর শক্তি, আর আই মানে হচ্ছে ইনপুট, ভিতরে আমি কোনটা দিছি। প্রথমে নিচে আই দিবা, পরে আউটপুট দিবা, ইনটু কত, 100%। কত পার্সেন্ট পাইছি। কোন যন্ত্রের কর্মদক্ষতা 90%, এই কথাটার মানে হচ্ছে আমি 90%, 100 জুল শক্তি দিয়া 90 জুল কাজে লাগছে, আর বাকি 10 জুল কি হয়েছে, বিফলে গেছে। বাকি 10 জুল কি হয়েছে, আসনিক ক্লাসে, বাকি 10 জুল কি হয়েছে, মানে কোনো কাজে লাগছে না। বুঝছো? আমি যদি বলি কাফির কর্মদক্ষতা হচ্ছে 80%, মানে সে যদি 100 জুল পরিমাণ ক্ষমতা ব্যবহার করে পড়াশোনা মুখস্থ করার জন্য, সে আউটপুট পায় কত পার্সেন্ট, 80 জুল। বুঝতে পারছো? 20 জুল কি হয়ে যায়, তার অন্যদিকে মনোযোগ ডাইভার্ট হয়ে যায়। 20 জুল হচ্ছে লস। আর এটা এটা হচ্ছে কি কার্যকর, এগুলো প্রদত্ত, এটা হচ্ছে ইনপুট আই, এটা হচ্ছে আউটপুট। আর এটা কি লস, এর মধ্যে মাঝখানে লস হয়ে যায় অলসতার কারণে। অশ্বক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতাকে অশ্বক্ষমতা ব্যবহার করে 100-এর মধ্যে হচ্ছে 746 ওয়াট। বৈদ্যুতিক পাওয়ার স্টেশন 200 মেগাওয়াট, অর্থ হচ্ছে এটা পাওয়ার স্টেশন 200 মেগাওয়াট বলতে প্রতি সেকেন্ডে, এই দেখো, মেগাওয়াট 200 × 10⁶, মানে কত, 200-র পরে আরো 6টা শূন্য হইব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে এটা দেখো 200-র পরে 6টা শূন্য হয়েছে, শক্তি সরবরাহ করে। এখন আসলে এখান থেকে একটা জিনিস পড়ি। এটা পড়ছে, এটা পড়ছে, এটাও কাজ, এটাও পড়ছে হাফ এম স্কয়ার। নিউটনের গতির শক্তি, গতির দ্বিতীয় সূত্র হতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এত প্রমাণ করে, এটাও পড়ছি আমরা। আচ্ছা, এটা একবার দেখাই দে। এটাও এটা আগেরটা আর কি, যে তুমি পড়েছো না, যদি কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে,
তাহলে এস ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে কিনা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ সমান সমান কি হইব, জিরো হইব। এস ইজ ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার হইব। টেনশন করার কোনো কারণ নাই। এটা হচ্ছে এস। আর বি ইজ ইকুয়াল টু কি শিখছো, ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি, তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ এর মানটা হচ্ছে শূন্য, ইউ প্লাস এটি। বি ইজ ইকুয়াল টু এটি, এটা হচ্ছে ইয়া। কৃত কাজ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এক বলের কোনো বস্তুকে এস দূরত্বে নিয়ে গেলে তার ভেতরে যে শক্তি সঞ্চার হয়েছে সেটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু হাফ এম বি। এটা যে কোনো একটা বস্তু, যে এক বলের একটা বস্তু আছে এখানে, আমি এটার মধ্যে কি করি, যদি এস দূরত্ব নেওয়া যায়, তাহলে এটার মধ্যে কি হয়েছে, যে পরিমাণ শক্তি সঞ্চার হয়েছে আর কি, এটা হচ্ছে বি। কারণ এটা বি বেগে যে শক্তি সঞ্চার হয়েছে এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এটা যেই কথা। আর এক বড় বস্তুকে যদি আমি এস দূরত্বে নিয়ে যাই, এটার মধ্যে যে পরিমাণ শক্তি, যদি আমি এটা বিভব শক্তি আকারে লিখি, ইপি দিয়ে যদি লিখি, এটা হচ্ছে ই কে, কাইনেটিক ফোর্স। এটা এইভাবে হইবো। আর যদি বিভব শক্তি দিয়ে লিখি তখন লিখবো এম জি, এম এস এইচ, না, এম জি, মানে বিভব শক্তি দিয়ে যদি লিখি এম জি এস, মানে এস দূরত্ব অতিক্রম করছে, বা এম বড় কোনো বস্তুটাকে এইচ উচ্চতায় নিয়ে গেছি আর কি, উপরে এখানে নিয়ে গেছি, এই নিচের দিকে এইচ উচ্চতায়, তখন বিভব শক্তি সমান সমান হবে ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম জি এর যে কথা, হাফ এম বি স্কোয়ার একই কথা। এই হাফ এম বি স্কোয়ার যে কথা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস একই কথা। বলেন তো স্মরণ এক কথা, এই সবটি জিনিস হচ্ছে এক। মানে একটা থেকে আরেকটা কনভার্ট করাটা মানতে হইব। এটাই বর ধুম দ্বারা একটা বুঝাইছে। মানে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাহলে এম বি মানে কি, তা ভরবেগ, ভরবেগকে পি দিয়ে লেখা যায়, তাহলে গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু ভরবেগ স্কোয়ার বাই ভর। ঠিক আছে, ইত্যাদি আরো কিছু যদি বুঝাইছে, যেটা একটু এখান থেকে বুঝাই। দেখো, যেখানে একটা বস্তু আছে আর কি, 10 কেজি বড় একটা বস্তু আছে, এই অঙ্কটি বোঝানোর দরকার নাই আচ্ছা বুঝাই দিই। 10 কেজি বড় একটা বস্তু 10 সেকেন্ডে ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা আছে। বস্তুটির গতিশক্তি কত, এখানে বলে দিছে যে 10 কেজি বড় যে বস্তুটা আছে, এই বস্তুটা যে স্থির বস্তু, কি বলা আছে, স্থির বস্তু। কি বস্তু, দেখো এখানে কি বস্তু, স্থির বস্তু। স্থির মানে কি, আদিবেগ কত, শূন্য। বুঝছো, তাহলে তোমরা শিখছো বি ইজ ইকুয়াল টু কত, এটি হইব। আদিবেগ শূন্য হইলে বি ইজ ইকুয়াল টু এটি হইব। আর এস ইজ ইকুয়াল টু কি হইব, হাফ এটি স্কোয়ার হইব। আদিবেগ যেহেতু শূন্য, মানে স্থির আর কি, তাহলে ব্যাগ শূন্য। তো এখন দেখো, 10 কেজি বড় বস্তুর উপর 10 ইয়া করছে, তাহলে বড় হচ্ছে 10, এই যে 10। প্রথমে আমরা কি করছি, 10 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণটা কত, এটা বের করছি 1 মিটার ত্বরণ। তাহলে ব্যাগ কত হইব, এত। বি ইজ ইকুয়াল টু এটি, তুমি তো এ যখন পাই গেছো তখন ত্বরণও পাই গেছো, তাহলে কাজে গতিশক্তি সমান সমান হবে হাফ এম বি স্কোয়ার। হাফ ইন্টু এম ইন্টু এম হচ্ছে 10, আর এখান থেকে কি বি এর মান বের করছে, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউর মান তো শূন্য, যে স্থির। তাহলে এটা থেকে কি করছো, ব্যাক বাই করছো, তো ব্যাক থেকে কি করছো, হাফ এম বি স্কোয়ারটা বের করছো। বুঝছো কিনা লাগলাম। সিমিলারলি এই অঙ্কটা করছে, যদি কোনোটা স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড ব্যাপী চলে, 10 নিউটন বল প্রয়োগ করে যদি 10 সেকেন্ড চলে আর কি। আরে খুবই সিম্পল, এখানে একটা বস্তু আছে যেটা বড় হচ্ছে কত, 10 কেজি। বুঝছো, তো এটার মধ্যে কি করছে, 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছে, করে কি করছে, এটা তোমার 10 নিউটন বল প্রয়োগ করছে, করে কি করছে, এখান থেকে এখানে আইছে। সাপোজ এখান থেকে এখানে আইছে, আগে স্থির অবস্থানে ছিল, আদিবেশন বলছে কত, এখানে গতিশক্তি কত বের করার জন্য, বুঝছো, কাইনেটিক ফোর্স ই কে কত বের করার জন্য। ই কে টা কিভাবে বের হবে, হাফ এম বি স্কোয়ার। তুমি এম এর মানটা দুই প্রশ্নের মধ্যে আছে, তুমি বি এর মানটা নাই, বি এর মানটা কেমনে বের করবে, ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে আর কি। তাহলে ইউর মান তো নাই, তাহলে এটি এর মান আছে, তাহলে এ এর মান আছে এখানে, এখান থেকে এ এর মানটা বের করবা। তো এর মানটা কেমনে বের করবা, এর মানটা বের করবে এফ ইজ ইকুয়াল টু এম, এই সূত্র থেকে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই এম। তাহলে এফ বাই এম থেকে তুমি, এফ কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এফ দেওয়া আছে 10, এ দেওয়া আছে 10, তাহলে 1, এই যে 1 হচ্ছে এফ বাই এম, 1 মিটার। তারপরে এ টি, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, দেশে বি বের করছে, বি যখন বের করেছে অটোমেটিক গতিশক্তি বেড়ে গেছে, অটোমেটিক এই জিনিসটা পাল্টে হইব। সিমিলারলি এখানে একটা অঙ্ক দিচ্ছে, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10 জুল। বস্তুটার ব্যাগ কত, বলতে আছে আর কি, গতিশক্তি 10 জুল, ব্যাগ কত, তাহলে ব্যাগ ভর তো জানো, তাহলে ব্যাগ কত বের করে পারবা। বিভব শক্তি জিনিসটা বোঝার জন্য এই ফিগারটা অনেক গুরুত্বপূর্ণ। আগে একটা ফিগারটা একটু দেখো, এখানে একটা স্প্রিং ছিল, স্প্রিংটারে আমি আঙ্গুল দিয়ে ধাক্কা দিচ্ছি, তাহলে এক্স পরিমাণ সরণ করছে। তা আঙ্গুল দিয়ে যদি ধাক্কা দিয়ে একটা স্প্রিং কে ধরে রাখি, তাহলে এখানে স্প্রিংটার মধ্যে কি আছে, কিছু অনেক শক্তি আছে না।
যে শক্তির বলে আঙ্গুলটাকে স্প্রিং কি করতেছে, এই আঙ্গুলটাকে স্প্রিং এদিকে ফোর্স করতেছে, আমি আঙ্গুল দিয়ে ফোর্স করতেছি স্প্রিং কে লাঠিটার দিকে, আর স্প্রিং আমাকে ফোর্স করতেছে কোন দিকে, তার উল্টা দিকে। আমি জি যেদিকে ভাইয়া। এফ প্রয়োগ করতেছি, স্প্রিং কি করতেছে তার বিপরীত দিকে করতেছে। কেন স্প্রিংটা বিপরীত দিকে কেন ফোর্স প্রয়োগ করতেছে? কারণ তার মধ্যে একটা বিভব শক্তি জমা আছে। কি জমা আছে? বিভব শক্তি। এই বিভব শক্তিটার পরিমাণ হচ্ছে এম জি এক্স। এক্স পরিমাণ আমি সরাইছি, বুঝতে পারছো? এই বিভব শক্তির পরিমাণ হচ্ছে এম জি এক্স। তো এখানে এম জি, যেহেতু এটা এইভাবে আছে আর কি, এটা এইভাবে এম জি এক্সটা তখনই লেখে যখন উপর থেকে নিচে পড়ে, মানে নিচ থেকে যদি স্প্রিংটাকে আমি উপরে উঠাইতাম তখন এম জি এক্সটা অ্যাপ্লাই হতো। এখানে ওরা এটা এইভাবে না করে কি করে, এই স্প্রিং এর মধ্যে যে গতি শক্তিটা আছে, এই গতি শক্তিটা হচ্ছে হাফ, আগে লিখতো কি, আমরা গতি শক্তি আগে লিখতাম হাফ এম বি স্কোয়ার, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে লেখে হাফ কে এক্স স্কোয়ার। এই এক্সটা হচ্ছে সরণ, বুঝছো? আর কে হচ্ছে একটা ধ্রুবকের মান। আর বিভব শক্তিটা খেয়াল করো কেমনে, না বিভব শক্তিটা লেখে এইভাবে, একই কথা। স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এই যে আমি যেটা বলছি হাফ কে এক্স স্কোয়ার। এই বিভব শক্তি যে কথা, স্প্রিং এ তো আর গতি শক্তি থাকে না, কারণ সে, তুমি ধাক্কাতে লইছো, একটা গতি অ্যাপ্লাই করে লইছে। এটার বিভব শক্তি যে কথা, গতি শক্তি একই কথা। আর গতি শক্তিটা যত, বিভব শক্তিটাও অত। গতি শক্তিটাও হাফ কে এক্স স্কোয়ার, বিভব শক্তিটাও কি এত। আর স্প্রিং এর মধ্যে সংকুচিত এবং প্রসারিত করলে যে বল, স্প্রিং এর বল হচ্ছে হাফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা হচ্ছে স্প্রিং এর একটা ধ্রুবক, যে ধ্রুবক দিয়ে আসলে, যেমন এটা কি দিয়ে তৈরি স্প্রিংটা, মানে এটা কি, মানে এটা কি লোহার স্প্রিং নাকি তামার স্প্রিং নাকি কিসের স্প্রিং, এটা এসে মেনলি কাজ করে আর কি। এটা আসলে বুঝতে পারছো, মানে একটা জিনিসকে তুমি ধাক্কাটা ধরে রাখছো, এটার মধ্যে একটা শক্তি জমা আছে, এই জন্য সে কি করতেছে, স্প্রিংটা উল্টো একটা ধাক্কা তোমাকে দিতে পারতেছে। যে স্প্রিং এর মধ্যে যে শক্তিটা জমা হয়েছে, এটাই মূলত বিভব শক্তি। তো এই বিভব শক্তিটা হচ্ছে কে এক্স স্কোয়ার। এই বিভব শক্তিটা কইতে আছে, স্প্রিং যে ধাক্কাটা নিয়ে গেছো এবং স্প্রিং এর মধ্যে একটা গতি শক্তি জমা আছে, এই গতি শক্তির বলে যে তোমাকে কি করতেছে, তোমার আঙ্গুলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এই এই বিভব শক্তি যেটা, গতি শক্তি এটা, এটা বি দিয়ে লেখছে। এখন দেখো, 10 গ্রাম ভরে একটা ব্যাগে স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং এর দুর্ভোগ কে সমান কতটুকু সংকুচিত হবে, এই জিনিসটা বলছে। তো বস্তুর গতিশক্তি হচ্ছে এত জুল, হাফ এম বি স্কোয়ার। ব্যাগ দেওয়া আছে, ব্যাগ যদি দেওয়া থাকে আমরা কিন্তু গতিশক্তি বের করতে পারি। তো স্প্রিংটাকে সংকুচিত করবে হচ্ছে 500 জুল, কাজে এক্স স্কোয়ার হচ্ছে এত, মানে কতটুকু সংকুচিত করবে, 0.1 মিটার সংকুচিত করবে। এরকম একটা স্প্রিং আছে এরকম, বুঝছো? তো এই স্প্রিংটার মধ্যে কি করছে, তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করে কি করছো, এটা 0.1 মিটার কি করছো, সংকুচিত করে এটা এদিকে নিয়ে এসে করছো। এই স্প্রিংটা যে আসতেছে কত মিটার বেগে এসে পড়ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে। স্প্রিং এর বর কত, 10 কেজি, অনেক বড় বড় একটা স্প্রিং। ঠিক আছে, আর এখানে তো স্প্রিং ধ্রুবক কে এর মানটা দেওয়া হয়েছে, স্প্রিং এর ধ্রুবকের এককটা দেখো মিটার, 1/মিটার স্কোয়ার, বুঝছো? এই হচ্ছে কথা আর কি। তারপরে এগুলো তোমরা পড়ছো, বিভব শক্তি যে কথা, গতি শক্তি একই কথা, এই যেগুলো একই কথা, এগুলো একই কথা, এখানে নিয়ে সমস্যা নাই। এগুলো নাই, মানে এদের ইম্পর্টেন্ট জিনিস পড়া দিয়ে যেতেছে, এটা এটা পড়া শেষ হেরে দাম। দেখো, এটা একটু পড়ো, শক্তির সংরক্ষিত নীতি আর কি। দেখো, এখানে যদি কোনো একটা বস্তু থাকে একদম এই উচ্চতায়, এখানে এই উচ্চতায় একটা বস্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, খেয়াল করো। এই উচ্চতায় একটা বস্তু স্থির অবস্থায় থাকে, স্থির থাকলে আদিবেগ কত হইব, সবসময় মনে রাখবে, স্থির মানে কি, আদিবেগ শূন্য। কারণ বস্তুটা তো এমনি এমনি এই উচ্চতায় গেছে না, আমি বস্তুটা কি করছি, অভিকর্ষ থেকে আস্তে 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 এই উচ্চতায় নিয়ে গেছি। এই উচ্চতায় যদি একটা বস্তু স্থির থাকে, স্থির বস্তু কি কোনো গতিশক্তি থাকে নাকি থাকে না, বলো? স্থির বস্তুর গতিশক্তি থাকে কি থাকে না? এই উচ্চতায় একটা বস্তু ঝুলা রয়েছে, তাহলে এই উচ্চতায় কি বস্তুটা কি কোনো গতিশক্তি আছে নাকি স্থির আছে? স্থির অবস্থায় বস্তুর গতিশক্তি কত, শূন্য। স্থির অবস্থায় গতিশক্তি কত? হ্যাঁ, এই বিন্দুতে একটা বস্তু, এই উচ্চতায় এই বিন্দুতে একটা বস্তু স্থির আছে, স্থির থাকলে কি এটা নড়াচড়া করতেছে? এই কথা বলো না কেন? ও বাকিটা দিকে আছে, শুধু কাফি আছে। স্থির অবস্থায় থাকলে কি এর মধ্যে কোনো ভাই গতিশক্তি আছে? আমিও আছি। তোমরা দুইজন এরকম ইয়ার মতো মৃত্যু মানুষের মতো কেন? স্থির অবস্থায় থাকলে এটার মধ্যে কোনো গতিশক্তি নাই। জি ভাই। তো গতিশক্তি যদি না থাকে তাহলে এটার গতিশক্তি ই কে কত হইব, এই যে ই কে এর অবস্থানটা হচ্ছে শূন্য, তাহলে এটার মধ্যে যে শূন্য। শক্তিটা আছে, যেহেতু এই উচ্চতায় আমি এটার উপরে উঠাইছি, এটার মধ্যে যে শক্তিটা হচ্ছে এটা হচ্ছে ইপি। ইপি হচ্ছে এম জি এইচ, বল ইন্টু অভিকর্ষ স্তর, এই যে এম জি এইচ। এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, আর গতি শক্তি হচ্ছে শূন্য যেহেতু স্থির, তাহলে মূল শক্তি হচ্ছে এম জি এইচ।
এখন দেখো বি বিন্দুতে শক্তি, এখন দেখো এটা কি একটু এক্স উচ্চতা থেকে নিচে নামতেছে, নিচে নেমে হচ্ছে এটা বি বিন্দুতে আসছে, মনে করি বি বিন্দুতে আছে এক্স উচ্চতা থেকে নিচে নেমে, বি বিন্দুতে ওরা দুইটা শক্তি থাকবে, একটা শক্তি হচ্ছে বিভব শক্তি, যেটা এইচ উচ্চতা থেকে নিচে নামছে যতটুকু ততটুকু, এইচ মাইনাস এক্স এম জি, এইচ মাইনাস এম জি এক্স যতটুকু। আর বি বিন্দুতে গতি শক্তি আছে, এটা কিন্তু হাফ এম বি স্কোয়ার। এখন এখানে বি স্কোয়ার এর মান বসাইছে, দেখো বি স্কোয়ার মান হচ্ছে টুয়াইস এ এস, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ এই জন্য টুয়াইস জি এস হবে। তো এখানে দেখ টুয়াইস জি এস বসাইছে, এস এর পরিবর্তে এখানে এক্স বসাইছে, কোনো সমস্যা নাই। এম জি এক্স, দেখো বি বিন্দুতে বিভব শক্তিও কি এম জি এক্স। সুতরাং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত? এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। এই এম জি এক্স আর এম জি এক্স কাটা, এই এম জি এক্স টা করতে গেছে গতি শক্তি থেকে, আর এটা করতে গেছে এটা হচ্ছে বিভব শক্তি থেকে, তাহলে এই দুটা কাটা গেলে ঠিক আছে টোটাল হয়েছে এম জি এইচ। বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে এমজিএইচ, এ বিন্দুতে মোট শক্তি কি এমজিএইচ, আর সি বিন্দুতে আবার বিভব শক্তি শূন্য, যেহেতু এটা মাটিতে পড়ে গেছে। তো মাটিতে পড়ে গেলে বিভব শক্তি কি হয়, ইপি হচ্ছে শূন্য হয়, বুঝতে পারছো। আর সি বিন্দুতে গতি শক্তিটা কি হইব, সর্বোচ্চ হইব, যেহেতু একবারে নিচে পড়তেছে ঠিক পূর্ব মুহূর্তে, মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে গতি শক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। না আমি এখানে একটু বলবো, না না, সি বিন্দুতে হচ্ছে আবার গতি শক্তি একবারে নিচে মাটিতে যখন পড়ে গেছে আর কি, তখন এটা তো গতি শূন্য হয়ে গেছে একবার সি বিন্দুতে যখন চলে আসছে, বুঝতে পারছো। একবার যখন সি বিন্দুতে চলে আসছে তখন হচ্ছে দেখো উচ্চতা বিভব শক্তি শূন্য, কারণ হচ্ছে কি উচ্চতা এইচ হচ্ছে শূন্য, আর যে শক্তিটা আছে গতি শক্তি হচ্ছে এম জি এইচ। বিভব শক্তি শূন্য আর গতি শক্তি হচ্ছে এম জি এইচ, যে শক্তিটা আছে টোটাল বিভব শক্তিটা এখন গতিতে কনভার্ট হয়ে গেছে। সি বিন্দুতে যখন গেছে তখন উচ্চতা হচ্ছে শূন্য, উচ্চতা যেহেতু শূন্য, আর টোটাল গতি শক্তিটাই মোট শক্তি হচ্ছে এমজিএইচ। তো এই জিনিসটা দিয়ে এটা দেখাইছে যে কোন একটা বস্তু এ অবস্থানে থাকুক, বি অবস্থানে থাকুক আর সি অবস্থানে থাকুক, তার টোটাল শক্তি কি থাকবে, এমজিএইচ থাকবে। এটাই সংরক্ষণশীলতার সূত্র আর কি। এটা কখনো কি হতো না, চেঞ্জ হতো না। প্রথম কনসেপ্টটা কি, এখানে শুধুমাত্র বিভব শক্তি থাকবে এ বিন্দুতে, বি বিন্দুতে বিভব এবং গতি থাকবে, এটা কাটাকাটি করে এমজিএইচ হবে। আর সি বিন্দু এই নিচেটার মধ্যে শুধুমাত্র গতি শক্তি থাকবে, আর এই গতি শক্তিটা হচ্ছে কি টোটাল বিভব শক্তি এমজিএইচ এর সমান। এতটুকু আর কি। আর কর্মদক্ষতা কি এটা একটু আগে পড়াইছি, লব্য কার্যকর শক্তি মুখ প্রদত্ত শক্তি, অতটুকু পর্যন্ত। এই সমীকরণ গুলো দেখবা, দিয়ে অঙ্ক করবা। নেক্সট ক্লাসে হচ্ছে আমি ম্যাথ করাবো, চ্যাপ্টারটা মোটামুটি শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে পরে কইরো। মোটামুটি সব পড়ানো হয়েছে, এখন নেক্সট ক্লাসে শুধু ম্যাথ করাবো আর কি, বুঝছো। লিভ নিয়ে নাও।